প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25 আর সময় তোমার থাকবে 50 মিনিট। তোমার থাকবে চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা। এখান থেকে এমসিকিউ থাকবে দুটো, অতি সংক্ষিপ্ত দুটো, সংক্ষিপ্ত একটা, বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক থাকবে একটা, আর ব্যাখ্যামূলক থাকবে একটা, প্রশ্নের মান 5। পঞ্চম অধ্যায় তোমাদের থাকবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। এখান থেকে এমসিকিউ থাকবে দুটো, অতি সংক্ষিপ্ত দুটো, সংক্ষিপ্ত একটা, বিশ্লেষণাত্মক একটা, আর ব্যাখ্যামূলক থাকবে একটা। পরের অধ্যায় থাকবে ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন। এখান থেকে এমসিকিউ থাকবে দুটো, অতি সংক্ষিপ্ত দুটো, সংক্ষিপ্ত একটা, বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক থাকবে একটা, আর ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক থাকবে একটা। এই রয়েছে টোটাল তোমাদের 25 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান জেন্দাবেস্তা মহাকাব্য, ঋগ্বেদ না সামবেদ? উত্তর হবে ঋগ্বেদ। তাহলে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হচ্ছে ঋগ্বেদ। পরের প্রশ্ন, ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান, রাজ্যের প্রধান, সমাজের প্রধান, দেশের প্রধান? উত্তর হবে গোষ্ঠীর প্রধান। তাহলে ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। পরের প্রশ্ন, মগধের রাজধানী ছিল পাটলিপুত্র, সাবস্ত্রী, বারাণসী? বিদেহ? উত্তর হবে পাটলিপুত্র। প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষার সাহিত্য হলো জেন্দাবেস্তা, রামায়ণ, মহাভারত, জাতক কাহিনী? উত্তর হবে জেন্দাবেস্তা। বলছে গৌতম বুদ্ধ প্রবর্তন করেন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবক ধর্ম না হিন্দু ধর্ম? উত্তর হবে বৌদ্ধ ধর্ম। পরে রয়েছে ভারতের প্রথম সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য, পল্লব সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য না গুপ্ত সাম্রাজ্য? উত্তর হবে মৌর্য সাম্রাজ্য। যে সিইউ কি গ্রন্থটি লেখেন সুয়ানজাং, ফা সিয়ান, মাহুয়ান, বানভট্ট? উত্তর হবে সুয়ানজাং। তাহলে সিইউ কি গ্রন্থটি লেখেন সুয়ানজাং। 2 দাগে রয়েছে নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও একটি বাক্যের মধ্যে, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? তো লিখবে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। পরে রয়েছে 10 রাজার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো লিখবে ভারত গোষ্ঠীর রাজা সুদাস ও বিরোধী 10টি গোষ্ঠীর রাজাদের মধ্যে 10 রাজার যুদ্ধ হয়েছিল। পরে হচ্ছে মগধের প্রথম রাজধানীর নাম কি? তো লিখবে রাজগৃহ বা রাজগীর। দ্বিতীয় রাজধানী হচ্ছে পাটলিপুত্র। মেগালিথ কি? উত্তর লিখবে মেগালিথ হলো বড় পাথরের সমাধি। পরে হচ্ছে ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর লিখবে ত্রিপিটক পালি ভাষায় লেখা। পরে হচ্ছে কোন মৌর্য সম্রাট পশু হত্যা বন্ধ করেন? তো লিখবে সম্রাট অশোক তার সাম্রাজ্যে পশু হত্যা বন্ধ করেন। পরে হচ্ছে অর্থশাস্ত্র বইটি কে লেখেন? তো লিখবে কৌটিল্য। আচ্ছা, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 2 থেকে 3টি বাক্যের মধ্যে, প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, বেদের আর এক নাম শ্রুতি কেন? তো লিখবে বেদ শব্দটি বেদ বা জ্ঞান শব্দ থেকে এসেছে। আর্যদের প্রাচীনতম সাহিত্য হলো বেদ। প্রথম দিকে বেদ লিখিত রূপে ছিল না, বেদ সংস্কৃত ভাষায় রচিত হয়। বেদকে ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করে এবং ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে সেই বাণী ঋষিরা মনে রাখত। শুনে শুনে মনে রাখা হতো বলে এর আর এক নাম শ্রুতি। সভা ও সমিতি কি? ভূমিকা, বৈদিক যুগে রাজাকে শাসন কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামে পরিষদ ছিল। 1 সভা, বয়স্ক ব্যক্তিদের নিয়ে সভা গড়ে ওঠে। 2 সমিতি, গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গড়ে ওঠে। সভা ও সমিতিতে রাজাকে পরামর্শ দান, যুদ্ধ ও রাজনীতি বিষয়ে আলোচনা হতো। জনপদ কাকে বলে? প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হয়। সাধারণভাবে বলতে গেলে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ। ষোড়শ মহাজনপদ কাকে বলে? জৈন গ্রন্থ ভগবতী সূত্র এবং বৌদ্ধ গ্রন্থ অঙ্গরত্য নিকায় থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ও দক্ষিণ ভারতে 16টি মহাজনপদের কথা জানা যায়। এই 16টি মহাজনপদকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো। সাম্রাজ্য কাকে বলে? ভূমিকা, রাজ্যের থেকে অনেক বড় এলাকা হলো সাম্রাজ্য। সম্রাটের শাসন এলাকা হলো সাম্রাজ্য। বৈশিষ্ট্য, আয়তন
এক বিশাল অঞ্চল নিয়ে সাম্রাজ্য গড়ে ওঠে। 2 এক শাসন, এক বিশাল অঞ্চল এক শাসকের অধীনস্থ। জনসংখ্যা, সাম্রাজ্যের জনসংখ্যা লক্ষ লক্ষ হয়। এই বৈশিষ্ট্যগুলো সাম্রাজ্যের উপাদান। 4 নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3 করে। 3 গুণ 2 সমান সমান 6। প্রথম, চতুরাশ্রম প্রথা কি? খুবই গুরুত্বপূর্ণ, পয়েন্ট করে ভূমিকা। আর্যদের সমগ্র জীবন ছিল ছকে বাঁধা, 4টি পর্যায়ে বিভক্ত। চতুরাশ্রম প্রথা, প্রথম পয়েন্ট করবে ব্রহ্মচর্য। এই পর্যায়ে শিষ্য বা ছাত্ররা গৃহগৃহী থেকে পড়াশোনা করত। গৃহস্থ, পড়াশোনা শেষে ছাত্ররা নিজ বাড়ি ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত, যা গৃহস্থ নামে পরিচিত। বানপ্রস্থ, এই পর্যায়ে বনবাসী জীবন পালন করতে হতো। 4 সন্ন্যাস, বনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো। এই চতুরাশ্রম প্রথা শূদ্রক ছাড়া বাকি 3 বর্ণের ক্ষেত্রে চালু ছিল। পরে হচ্ছে চতুরাশ্রম কি? পার্শ্বনাথ জৈনদের 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই 4টি মূল নীতিকেই বলা হয় চতুরাশ্রম। এগুলি হলো অহিংসা, মিথ্যা কথা না বলা, চুরি না করা এবং অপরের জিনিস ছিনিয়ে না নেওয়া ইত্যাদি। হচ্ছে পঞ্চম মহাব্রত কি? ভূমিকা। পার্শ্বনাথ জৈনদের 4টি নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে একটি নীতি যোগ করেন, যা পঞ্চম মহাব্রত নামে পরিচিত। পঞ্চম মহাব্রত, পার্শ্বনাথের চতুরাশ্রম হলো: 1 কোনো প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া। 4 নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই 4টি নীতির সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য যোগ করেন। এই 5টি নীতি পঞ্চম মহাব্রত নামে পরিচিত। সম্রাট অশোক কেন ধম্মনীতি অনুসরণ করেন? ভূমিকা। সম্রাট অশোকের ধম্মনীতি অনুসরণের বিভিন্ন উদ্দেশ্য ছিল। অশোকের ধম্মনীতির উদ্দেশ্য: 1 সামাজিক উন্নতি, অহিংসা ও মানবতার ভিত্তিতে অনুসৃত ধর্ম নীতি পারিবারিক সামাজিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠা। 2 সাম্রাজ্য রক্ষা, তিনি এর মাধ্যমে বিশাল মৌর্য সাম্রাজ্যকে রক্ষার জন্য সেনাবাহিনীর পাশাপাশি ধর্মীয় ভাবেগকে কাজে লাগান। প্যারা চেঞ্জ করে লিখবে বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও ধম্ম সম্রাট অশোকের নিজস্ব উদ্ভাবন ছিল। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5। প্রথম, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলতে কী বোঝো? ভূমিকা। ইন্দো অর্থাৎ ভারতীয় উপমহাদেশ এবং ইউরোপ অর্থাৎ ইউরোপ মহাদেশে প্রচলিত বিভিন্ন ভাষার শব্দ ও অর্থগত মিল থাকায় এই ভাষাগুলিকে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার: 1 ভারতীয় উপমহাদেশে। এই ভাষাভাষী মানুষেরা প্রথমে পারস্য ও ইরানে বসবাস করত। এর ফলে ইন্দো ইরানীয় ভাষা সৃষ্টি হয়। জেন্দাবেস্তা এই ভাষাতে রচিত হয়। তারপর তাদের একটি শাখা ভারতীয় উপমহাদেশে চলে আসে। এর ফলে ইন্দো আর্য ভাষার সৃষ্টি হয়। এই ভাষাতেই ঋগ্বেদ রচিত হয়। সংস্কৃত, হিন্দি, বাংলা প্রভৃতি ভাষাগুলি তারই অংশ। ইউরোপ মহাদেশ: ইন্দো ইউরোপীয় ভাষাভাষী মানুষদের অন্য একটি গোষ্ঠী ইউরোপ মহাদেশে চলে যায়। ইউরোপে বিভিন্ন দেশে তাদের বিচরণ ও বসবাস বিভিন্ন ভাষার জন্ম দেয়। পণ্ডিতদের মতে লাতিন, জার্মান, ইংরেজি, ফরাসি, স্পেনীয় প্রভৃতি আধুনিক ইউরোপীয় ভাষাগুলি এভাবেই সৃষ্টি হয়। 3 শব্দ অর্থগত মিল: এই সমস্ত ভাষার কিছু শব্দ ও তার অর্থের মধ্যে মিল দেখা যায়, যেমন সংস্কৃত শব্দ মাতো লাতিন মাতের এবং ইংরেজি মাদার এর অর্থ হলো মা। এই সমস্ত কারণে এই সমস্ত ভাষাগুলিকে একটি ভাষা পরিবার বলে। পরে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ কি? গৌতম বুদ্ধ মানুষের নির্বাণ বা মুক্তি লাভের জন্য যে 8টি পথ বা মার্গের নির্দেশ দিয়েছিলেন তা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গ: 1 সৎ সংকল্প, 2 সৎ চিন্তা, 3 সৎ বাক্য, 4 সৎ ব্যবহার, 5 সৎ জীবনযাপন, 6 সৎ প্রচেষ্টা, 7 সৎ দৃষ্টি, 8 সৎ সম্যক সমাধি। গুরুত্ব: বলা হয় যে এগুলির মধ্যে সৎ বাক্য, সৎ ব্যবহার ও সৎ জীবনযাপনের দ্বারা মানুষ দেহ নিয়ন্ত্রণ করবে, আর সৎ চিন্তা, সৎ প্রচেষ্টা, সৎ বাক্যের দ্বারা তার মন নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে সৎ সংকল্প ও সৎ দৃষ্টি দ্বারা প্রজ্ঞা লাভ হবে। পর হচ্ছে এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? ভূমিকা। গুপ্ত বংশের বিশেষ করে সমুদ্রগুপ্তের ইতিহাস জানার ক্ষেত্রে এলাহাবাদ প্রশস্তি বিশেষ গুরুত্বপূর্ণ। পয়েন্ট করবে রচয়িতা। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন।
প্রশস্তিটি ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষায় লেখা। গুরুত্ব: এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের পূর্বপুরুষদের নাম জানা যায়। এছাড়া সমুদ্রগুপ্তের আর্যবর্ত ও দাক্ষিণাত্য বিজয়সহ ব্যক্তিগত গুণাবলীর কথা জানা যায়। মন্তব্য: এই কারণে এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এই বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।